আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। নতুন পুরনো ছবির গানে বাজবে সবার প্রাণে প্রাণে হিটস হিটস সপ্তাহে ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি তিব্বত প্রেজেন্স সিনে হিটসের সঙ্গে আছি আমি নামির আহমেদ। ২১শে টেলিভিশনের দর্শকরা নিশ্চয়ই জানেন আমরা আমাদের অনুষ্ঠানটিকে কিভাবে সাজিয়ে থাকি। আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি একজন অতিথিকে নিয়ে এবং তার সাথেই থাকে এক্সক্লুসিভ কিছু আপনাদের পছন্দের গান। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক গীতিকবি রনি রেজা। স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। এবার ঈদে তো অনেক সিনেমা মুক্তি পেল, কেমন লাগছে এই বিষয়টা আপনার কাছে? ভালো লেগেছে। এবছর তো আরো বেশি ভালো লাগা, অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, ১২টা, ১ ডজন সিনেমা, কম নয়। বোধহয় অনেক দিন পর, দীর্ঘ বছর পরে এসে এতগুলো সিনেমা মুক্তি পেল। দীর্ঘ বছর পর সিনেমাগুলো মুক্তি পাচ্ছে ঠিক আছে, কিন্তু স্পেসিফিক একটা টাইম, সেটা হচ্ছে ঈদ উল ফিতরে। হ্যাঁ, এর পরে কিন্তু দেখা যায় না তেমন একটা। কেন? সত্যিকার অর্থে আমাদের দেশে কিন্তু প্রচুর কথা হয় যে হল কমে গেছে। এই হল কমে যাওয়ার একটা কারণ কিন্তু এই যে শুধু মৌসুম ভিত্তিক সিনেমা রিলিজ দেওয়া। আমিও চাই, আমার প্রত্যাশা যে সিনেমাগুলো রিলিজ হোক, মানে নির্দিষ্ট সময় পার করে করে হোক, প্রতি মাসে সিনেমা মুক্তি হোক। কারণ এখন কিন্তু মানুষ হলমুখী হচ্ছে, আমাদের সিনেমা হল কমে গেছে সংখ্যা। এখন মানে ঈদের সময় দেখা যায় ১০০ বা ১৫০, ১৬০টা বোধহয় এবছর সচল ছিল। তো এই যে সিনেমাগুলো, হলগুলো যে অল্প কিছু হলে সংখ্যা কমে গেছে, এর অন্যতম কারণ হচ্ছে নির্দিষ্ট টাইমে সিনেমা মুক্তি দেওয়া। কারণ না হলে সারা বছর জুড়ে কি করবে? একটা সিনেমা হল তো বিশাল স্পেস, চলতে তো হবে। যদি আপনার বছর জুড়ে সিনেমাই মুক্তি না পায়, তাহলে আপনার হল চালিয়ে তো লাভ নেই। এইভাবেই ধীরে ধীরে হলগুলো। এবছর ঈদকে ঘিরে যে সমস্ত সিনেমাগুলো রিলিজ দেয়া হয়েছে তার সবগুলোর আপডেট আপনার কাছে আমি পাবো, আমি জানি। কিন্তু আমি জানতে চাই আপনার সিনেমা দেখা হয় কিনা? হ্যাঁ, সিনেমা তো অবশ্যই দেখি। এখনো পর্যন্ত আমাদের তো শৈশবের সঙ্গে সিনেমা অন্যরকম ভাবে জড়িয়ে আছে। আমরা শুক্রবারের জন্য অপেক্ষা করতাম কখন বিটিভিতে একটা সিনেমা দেখব। আমরা তো সেই প্রজন্ম, অতএব আমরা সিনেমা থেকে চাইলেও বের হতে পারি না। আমাদের ওই দিন শেষে বিনোদনের যত মাধ্যমে যুক্ত হোক না কেন, দিন শেষে এই সিনেমার প্রতি একটা আলাদা টান, আলাদা ভালোবাসা থাকে। কোন ধরনের সিনেমা বেশি দেখা হয়? সব ধরনের সিনেমাই দেখি। তো গল্প নির্ভর সিনেমার প্রতি বেশি আগ্রহ, কিছু টুইস্ট থাকে, বোঝার থাকে। এর বাইরে সব ধরনের সিনেমাই মানে দেখার চেষ্টা করি, কারণ জানতে তো হবে কোন ধরনের কাজ হচ্ছে। এবং গল্প তো আপনি নিজেও লেখেন। হ্যাঁ, আমি গল্প লিখি। রিসেন্ট একটা গল্প লিখেছেন, আপনি কোন গল্পের কথা বলছি এটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন, আমি একটু শুনতে চাই। এইটি হচ্ছে একজন স্বপ্নবাজ তরুণ, মেধাবী, ব্রিলিয়ান্ট। সে প্রথমে বিসিএস এর পেছনে ছুটতে ছুটতে সে অন্য কোনো জব করে না। অনেক জব অফার আসে মোটামুটি লেভেলের, কিন্তু সে সেই সব জব অ্যাকসেপ্ট করে না, তার বিসিএস ক্যাডার হতে হবে। তো আমাদের দেশে তো এটি চ্যালেঞ্জিং, সবাই যে হতে পারে এমনও নয়। তো এক পর্যায়ে সে যখন বিসিএস হতে পারে না, ক্যাডার হতে পারে না, সময় চলে যায়, তখন সে যে জবগুলো আগে পেয়েছিল সেই জবগুলোর পেছনে ছুটে। তো সেগুলো তখন হাতছাড়া হয়ে গেছে ইতিপূর্বে, এখন সে সেগুলো পায় না। এরপর সে মানে একজন, মানে আমাদের দেশে যেটা হয়, একজন মেধাবী ছাত্র যখন বেড়ে ওঠে তখন তাকে ঘিরে কিছু সামাজিক দায় তৈরি হয়, কিছু স্বপ্ন তৈরি হয়। একজন তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন চিন্তা করে যে এ অনেক ভালো একটা জায়গায় জব করবে, কিন্তু সেটা হয়ে ওঠে না। তো ধীরে ধীরে শহরে তার টিকে থাকার জন্য, আবার গ্রামে গিয়ে যে সে ফিরে গিয়ে একটা ভালো কিছু করবে, এমন কিছু আমাদের সামাজিক চাপের কারণেই সে করতে পারে না। কারণ সে মনে করে যে এটা এত শিক্ষিত হলাম, এত বড় বড় বিদ্যাপীঠে পড়লাম, ওখানে গিয়ে এটা মানুষ কিভাবে নেবে, সমাজ কিভাবে নেবে, এই চিন্তা থেকে পরবর্তীতে সে যেটা করে, সে পুরুষ পতিতাবৃত্তি শুরু করে, যেটাকে জিগোলো জীবন বলে। তার এক বন্ধু তাকে এই জায়গাটা, তার বন্ধু অনেক সাপোর্ট দিয়েছে বিভিন্ন সময়ে। তো সে সময় যখন পেরে ওঠে না, তখন তাকে এই পরামর্শটা দেয় যে তুই এইটা শুরু করতে পারিস। তো তখন সে ফানি হিসেবে নেয়। তো পরবর্তীতে যখন তাকে বোঝানো হয়, তখন সে এই জীবনটাকে বেছে নেয়। কারণ হচ্ছে তার তো সারভাইভ করতে হবে। এইখানে আমি যে ব্যাপারটা ফোকাস করতে চেয়েছি, যে জীবিকার তাগিদে এই কাজগুলো সে করছে, সে কিন্তু প্রকাশ্যে একটা মুদি দোকান দিয়ে বসতে পারছে না। সমাজে আমি নির্ধারণ করছি না যে কোনটি বেশি সম্মানজনক, কোনটা কম সম্মানজনক, কিন্তু সে নিজেই কিন্তু
মানে একটা এই কাজটা করতে বেছে সংকোচ নিয়েছে। বোধ করছে, গোপনে করছে, গোপন কাজটি সে বেছে নিচ্ছে, সেটি লজ্জাজনক হলেও তার কাছে সংকোচ হচ্ছে না, কিন্তু সে প্রকাশ্যে একটা মুদি দোকান দিতে পারছে না। আমাদের সমাজের স্টুডেন্টদের কাছে, মেধাবীদের কাছে প্রত্যাশার চাপটা এত বেশি আমরা দিয়ে দিই, মানে সবাই যে বিসিএস ক্যাডার হবে বা সবাই যে একটি গন্তব্যে যাবে এমন আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়। জি। এই দৃষ্টিকোণ থেকে লেখা ছিল গল্প। বাহ, চমৎকার লেগেছে। এই গল্প নিয়ে বা আপনার লেখা যে কোনো গল্প নিয়ে নেক্সট কোনো প্ল্যান আছে কিনা? সত্যিকার অর্থে গল্প আমি প্রথম লিখি হচ্ছে পাঠকের কাছে পৌঁছানোর আমার একটা তাগিদ থাকে, এই তাড়াটা আমি অনুভব করি। অনেক লেখক বলে যে আমি এটা আপনার নিজের জন্য ফেসবুক লিখি। দেখলেই বুঝতে পারবেন। অনেকেই বলেন যে আমি নিজের জন্য লিখি, অনেক লেখক বলেন, কিন্তু আমি বলি না, আমি নিজের জন্য যদি লিখতাম তাহলে আমি নিজের সঙ্গে নিজে প্রচুর কথা বলি, আমি নিজের সঙ্গে নিজে সব সময় থাকি, তো এই জন্য লিখি বা সেটা প্রকাশ করার দরকার হতো না। কিন্তু এখন তো এই যে এই ঈদেও 4-5টা ঈদ সংখ্যায় আমার লেখা প্রকাশ হলো, বাংলাদেশ বেতারে আমার লেখা কবিতা পাঠ করেছি। তো এই যে যে প্রচারগুলো হচ্ছে, এই প্রচার আমার উদ্দেশ্য থেকে মানুষ পড়ুক, মানুষ জানুক, আমার চিন্তাটা ছড়িয়ে দেওয়া হোক। এই ছড়িয়ে দিলে যেটা হবে, আমার চিন্তাটা যদি ভালো হয়, যদি ন্যূনতম ভালো কিছু থাকে মানুষ গ্রহণ করবে, আর যদি ভালো কিছু না থাকে মানুষ প্রত্যাখ্যান করবে, এর চেয়ে ভালো কিছু যেখানে পাবে সেখানে গ্রহণ করবে, কিন্তু এই ভালোর প্রতিযোগিতাটা থাকুক, এটা আমার প্রয়াস। আপনি তো একজন গীতিকবি, এবছর ঈদে আপনার লেখা কোনো গান গিয়েছে কিনা? ঈদের কয়েকদিন আগে একটি গান গেয়েছে। আমি তো মূলত বেশি ফোক লিখি। দুর্জয় বড়ুয়া ও দীপ্র বড়ুয়া নাম দুটো ছেলে আছে চট্টগ্রামের, ওরা ভালো গায়, ওরা একটি গান গেয়েছেন। গানটির লাইন হচ্ছে এরকম: রং তামাশায় এত খেয়াল, মন দেখো না কতকাল, ফুরাইয়া সময় করো বাহানা, আপনারে চিনলা না তুমি, আপনারে চিনলা না। এই যে যে আমরা রং তামাশার পেছনে ছুটি, জগতের পেছনে ছুটি, কিন্তু নিজেকে দেখা হয় না। এই নিজেকে যে চিনলাম না, আমি আপনাকে চেনার জন্য এত চেষ্টা করি, এত কোশ্চেন করি, আমি আরেকজনকে চিনতে চাই, আমি সিনেমা দেখে অনেক কিছু জানতে চাই, কিন্তু নিজেকে কি কোশ্চেন করেছি, আমি কে, আমি কি চাই, আমার ভালো লাগাটা কি, এই কেন্দ্রিক ছিল এই গানটি। গানটি প্রচার হওয়ার পরে ব্যাপক সাড়া পেয়েছি, অনেক রেসপন্স পেয়েছি, মানে এগুলোই হচ্ছে আমাদের ইন্সপিরেশন যোগায়। এরপরে আর ঈদে কোনো গান আসেনি, তবে লেখা হয়েছে, লেখা নিয়মিত আছে, লিখছি। লেখা তো হবে, সেটা আমরাও জানি। কোন ধরনের গান বেশি শোনা হয়? আমি সমসাময়িকে বেশি পছন্দ করি, সেটা যে কোনো ঘরানার গান হোক। আমি যদি শুনি যে আজকে 5টি গান রিলিজ হয়েছে, আমি আগে 5টি গান শুনে নেই। এরপরে হচ্ছে আমার ভালো লাগা ফোকের প্রতি আলাদা ভালো লাগা, কারণ আমার কাছে মনে হয় ফোক টিকে থাকার মতো, সবসময় সমসাময়িক। আমার 50 বছর আগে যেমন ফোকের যে ইয়াটা ছিল, ফোকাসটা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভাইয়া, গল্প করছিলাম, আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আবারও ওয়েলকাম করছি তিব্বত স্নো প্রেজেন্স সিনেহিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ পুরো অনুষ্ঠান জুড়েই রয়েছেন সাংবাদিক গীতিকবি রনি রেজা। একটা সময় বাংলাদেশে এরকম একটা ব্যাপার ছিল যে গান হিট তো সিনেমা হিট, একটা গানকে কেন্দ্র করে সিনেমাটা সম্পূর্ণ চলে গেছে এবং ব্যবসা সফল হয়েছে। রিসেন্টের কথা যদি আমি বলি, তো হাওয়া সিনেমাটা তা এমন দেখা গেছে যে ওই হাওয়া গানটাই খুব জনপ্রিয় হয়েছে। একটা গান তো একটা সিনেমাকে অন্য রকম জায়গায় পৌঁছে দিতে পারে, প্রাণ হয়ে গেছে সিনেমাটির। এখন এই বিষয়টা অনেক কমে গেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এখন যে কমে গেছে এমন নয়, হয়তো আমাদের পরিচালকরা এখন মানে সব ক্ষেত্রেই যেটা লক্ষ্য করা যায়, বাজেট নিয়ে আগে চিন্তা করেন। হ্যাঁ, আমরা যেটা দেখি আর কি, কম বাজেটে যে ভালো সিনেমা বা ভালো নির্মাণ হয় না এমন নয়, হচ্ছে। কিন্তু যেমন যদি গত ঈদের কথা বলি, 100 কোটি টাকা বাজেটের সিনেমার গল্প শুনেছি, কিন্তু সেটিকে পেছনে ফেলে অল্প টাকার বাজেটের সিনেমাগুলো এগিয়ে গেছে, দর্শক লুফে নিয়েছে। তো বাজেট ব্যাপার না, কিন্তু কিছু জায়গায় আপনার যেখানে যেটা ডিমান্ড করে সেটা তো সেখানে দিতে হবে। তো এখন হয় কি, আমাদের নির্মাতারা জানি না কি কারণে গানের প্রতি একটু কম জোর দিচ্ছেন, কিন্তু একটা গান কিন্তু একটি পুরো সিনেমাকে তুলে ধরতে পারে এবং তুলে ধরতে পারে, প্রেজেন্ট করে। আপনার যদি বলি, এই ঈদে আমাদের রাজকুমার যে সিনেমাটা হলো সাকিব খানের, এই গানের সিনেমার গানটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমালোচনার ঝড় বয়ে গেছে, কারণ এরকম ভাবে সাকিব খানকে দেখতে চান না বা ইত্যাদি ইত্যাদি, মানে প্রত্যাশা পূরণ হয়নি। এই জায়গা নিয়েও যেমন মানুষ কথা বলে, আবার আপনি ভালো হয়েছে যে গানটা, কথা বললেন, সেটা নিয়েও কিন্তু সেটাও কথা বলে। আর
একটি সিনেমা একটি গান সিনেমা রিলিজ হওয়ার আগেই এই গানটি চিনিয়ে দিতে পারে যে আসলে এই সিনেমাটা কোন দিকে যাবে এবং দর্শক আগ্রহের তুঙ্গে পৌঁছে দিতে পারে। একজন লেখক হিসেবে আপনি এই ব্যাপারটাতে আসলে কতটা সচেতন যে আপনার গান যে বা যারা গাইবে তারা আসলে কেমন, মানে থাকে না যে এই বিষয়টা মাথায় রাখা? আমি প্রথমেই আমার যে কোনো সৃষ্টির প্রতি যত্নশীল, আচ্ছা, প্রত্যেকটা স্রষ্টাই থাকে। আমি এত বেশি পরিমাণ যত্নশীল যে আপনি আমার কাছে আজকে একটি লিরিক চাইবেন, আমার খাতা ভর্তি লিরিক্স আছে, আমি আপনাকে দেব না। কেন দেব না? কারণ আমি আপনাকে অভিনেত্রী হিসেবে জানি, প্রেজেন্টার হিসেবে জানি, আমি আপনাকে শিল্পী হিসেবে জানি না। আমার নতুন হলেও অসুবিধা নেই, আমি যেটা বললাম লাস্ট আমার গানটি করেছে নতুন দুটি ছেলে, কিন্তু আমার কোয়ালিটি ফুল হতে হবে, মানসম্পন্ন নিশ্চিত করার পরেই আমি আপনাকে লিরিক্স দেব এবং আমি আপনাকে দেব। তাছাড়া আমার গান যে কেউ করতে পারবে। এই বিষয়টা আমি আপনার সাথে একেবারে একমত, কারণ অনেকেই থাকে যে নতুনদের নিয়ে কাজ করতে চায় না, যে না ঠিক আছে ও তো নতুন আর্টিস্ট, পরবর্তীতে যখন সে কিছু একটা হয়ে যায় তখন তার পিছনে পিছনে ঘুরতে তাদের খুব ভালো লাগে। এই ব্যাপারটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব বেশি প্রচলিত। এখানে আসলে আপনি কি বলবেন? এইখানে আমি বলবো প্রথম কথা হচ্ছে নতুনদের অবশ্যই সুযোগ দিতে হবে, কিন্তু সেই নতুনেরও নিজেকে প্রমাণ করতে হবে। সে প্রমাণটা আপনি সরাসরি মঞ্চে এসেই যদি নাও হোক, আপনি আগে প্রমাণ দেন। আর আমাদের নতুনদের মধ্যেও একটা তাড়া আমি দেখতে পাই, অনেক বেশি অস্থির এই প্রজন্মটা। এই মুহূর্তেই লাগবে, এই মুহূর্তেই লাগবে, আমার এই মুহূর্তে এই জায়গাটায় পৌঁছে যেতে হবে। এত সহজ নয়। আপনার যেতে হলে সঠিক পথ চেনে চেনে তারপর যেতে হবে, আগাতে হবে। আপনি যদি হুট করেই চলে যেতে চান তাহলে আপনি বেশি দিন টিকতে পারবেন না। জি হ্যাঁ, গল্প করছিলাম, আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি। দর্শক, আবারও ওয়েলকাম করছি তিব্বত স্নো প্রেজেন্স সিনেহিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই রয়েছেন সাংবাদিক গীতিকবি রনি রেজা। আরও একবার স্বাগত আপনাকে। এইবার একটু প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে চাই। এখন কিন্তু নতুন নতুন অনেক প্ল্যাটফর্ম চলে এসেছে এবং এই প্ল্যাটফর্মগুলোর উদ্দেশ্যে কিন্তু স্পেসিফিক করে গানও তৈরি করা হচ্ছে, সিনেমাও তৈরি করা হচ্ছে, ওয়েবও তৈরি করা হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? খুবই ইতিবাচক দেখি। যত প্ল্যাটফর্ম বাড়বে তত দর্শক বাড়বে, এবং দর্শক বাড়ছে, এটা একটা দর্শক বাড়ছেও, এইটা আমরা দেখতেই পাচ্ছি। এবং দেখেন এইবার সিনেমা হলগুলো নিয়ে যেমন একটা আয়োজন থাকে উৎসব কেন্দ্রিক, ওটিটি প্ল্যাটফর্মগুলো নিয়েও কিন্তু সেরকম আয়োজন আছে। ওটিটি প্ল্যাটফর্মগুলো নানাভাবে নিজেরা রিলিজ দিচ্ছে এবং এদের আলাদা মার্কেটিং করছে, আলাদা আয়োজন আছে। এই আয়োজনগুলো হয় কি, আমাদের দেশে এখন তো মানুষ অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে, সময় কম পায়। একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, তারপরে যাওয়া আসা মিলে যানজটের শহরে অনেক সময় লেগে যায়। আর ওটিটি প্ল্যাটফর্মে হচ্ছে আমি আমার সময় মতো দেখে নিতে পারছি হাতের মুঠোয়। এটা খুবই ইতিবাচক দিক। এবং এই জায়গাগুলোতে যেটা হয়েছে, সিনেমা হল কমে যাওয়ার পেছনে এটাও একটি কারণ হতে পারে যে মানুষজন সিনেমা হলে যাচ্ছে না। আবার যদি বলি, সিনেমা হলে কিন্তু প্রচুর যাচ্ছে। আপনি যদি এখনই আপনি বসুন্ধরাতে খোঁজ নেন বা আপনি অনলাইনে সোল্ড আউট, হ্যাঁ টিকিট পাওয়া যায় না। অর্থাৎ আমরা কিন্তু দর্শককে দায় করতে পারি না যে দর্শক সিনেমা দেখে না, টিকিট চলে না, সিনেমা চলে না, এমন নয়। এখন হয় কি, আপনি একটি কোয়ালিটি সম্পূর্ণ সিনেমা তৈরি করতে পারেননি, মানুষ তো মুখ ফিরিয়ে নেবেই। অনেক সময় দেখা যায় যে সিনেমা হলে সিনেমা চলছে কিন্তু দর্শক জানেই না যে সিনেমাটা চলছে, কারণ মার্কেটিং হয়নি। এবং এটা তারা নিজেরাই বলে, যারা প্রযোজক আছেন, পরিচালক আছেন, যে সিনেমাটা তৈরি করার পরে মার্কেটিং করার সুযোগ হয়নি। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? এখন মানে সিজনাল বিজনেস হয়ে গেছে। একদম আমাদের আলোচনা শুরুতে যে বক্তব্যটা এসেছে যে সিনেমা ঈদ বা কোরবানিতেই দেওয়া হয়। যদি আপনি উৎসব কেন্দ্রিকও দিয়ে থাকেন, আমাদের তো উৎসবের অভাব নেই। আমাদের পয়লা বৈশাখ আছে, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি সিনেমা রিলিজ দেন, আমাদের ভাষা দিবসে সিনেমা রিলিজ দেন, আমাদের উৎসবের অভাব নেই। পূজা আছে, আমাদের নানা ধরনের উৎসবে আপনি সিনেমা রিলিজ দিতে পারেন। তাতে হয় কি, বছর জুড়ে মানুষের সিনেমা দেখার আগ্রহটা থাকবে, যোগসূত্রতা থাকবে। আপনি লক্ষ্য করবেন নিশ্চয়ই, এখন আগে আমরা কি করতাম, বন্ধুদের নিয়ে সিনেমা হলে যেতাম, এখন বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে ঢুকে যায়। সিনেমা হলের জায়গাটা রেস্টুরেন্ট নিয়ে নিয়েছে। আপনি বুঝতে পারেন যে মানে
কোথায় পৌঁছাচ্ছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি। আমি যদি বলি এই জায়গাতে কম্পেয়ার করি, আমাদের নির্মাতারা রেস্টুরেন্টের যে আপনার বাবুর্চি তার থেকেও পিছিয়ে আছে, কারণ বাবুর্চি আকর্ষণ করে আমাকে রেস্টুরেন্টে নিতে পেরেছে, আমার নির্মাতা নিতে পারেনি। আপনার সাথে আসলে গল্প করতে বসলে কথা কিন্তু শেষ হয় না, কিন্তু অনুষ্ঠানের সময় শেষ হয়েছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা রেস্টুরেন্টে না গিয়ে সিনেমা হলে যান, আর বন্ধুদের নিয়ে সিনেমা হলে যান, প্রচুর সিনেমা দেখেন, এবং ওটিটি প্ল্যাটফর্মে তো দেখবেনই, পাশাপাশি সিনেমা হলের যে ফিলিংস সেটি নেওয়ার জন্য সিনেমা হলেই যেতে হবে। তো হলে যান, হল বাঁচান, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, এই প্রত্যাশা। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন 21 টেলিভিশনের পর্দায়।